সেই দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি জানতাম যা ভাবছি, যা অনুভব করছি তা সমাজ মেনে নেবে না। এমনকি আমার নিজের বাবাও হয়তো ক্ষমা করতে পারবেন না। কিন্তু ওর চোখে যখন আমার চোখ পড়ল, তখন আমি নিজেকে আটকাতে পারিনি। সব দ্বিধা, সব ভয় ভেঙে আমি সেই কাজটা করেছিলাম, যা আমার সৎ মায়ের সাথে করা উচিত ছিল না। সেই মুহূর্তটা ছিল এক নিষিদ্ধ ভালোবাসার শুরু, এক অপ্রত্যাশিত ঝড়ের পূর্বাভাস। বন্ধুরা, এশিতা ব্লগসে তোমাদের সব্বাইকে স্বাগত। আশা করি তোমরা সব্বাই ভালো আছো। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু স্পর্শকাতর। এই গল্পটা শোনার সময় হেডফোন ব্যবহার করলে এর প্রতিটি অনুভূতিকে আরও গভীরভাবে অনুভব করতে পারবে। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো শুরু করা যাক আমার জীবনের সেই গোপন অধ্যায়। আমার নাম আরিফ। আমি তখন সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়ি। আমার মা মারা গিয়েছিলেন যখন আমি ক্লাস 10-এ পড়ি। সেই শোক কাটিয়ে উঠতে আমার বাবার অনেক সময় লেগেছিল। বাবা একজন সরকারি কর্মকর্তা, বেশ রাশভারী মানুষ। মায়ের মৃত্যুর পর আমাদের ছোট্ট পরিবারটা কেমন যেন একটা শূন্যতার মধ্যে ডুবে গিয়েছিল। বাবা অফিস থেকে ফিরেই নিজের ঘরে চলে যেতেন। আমিও আমার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকতাম। আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল না, শুধু একটা ছাদের নিচে আমরা দুজন মানুষ থাকতাম। প্রায় 5 বছর পর বাবা একদিন হঠাৎ করে জানালেন তিনি আবার বিয়ে করছেন। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মায়ের জায়গা আর কেউ নিতে পারবে এটা আমি কোনোদিন ভাবিনি। আমার মনে এক মিশ্র অনুভূতি হয়েছিল, বাবার জন্য এক ধরনের স্বস্তি, আবার নিজের জন্য এক অজানা ভয় আর শূন্যতা। নতুন একজন মানুষ আমাদের জীবনে আসবে, যাকে আমি চিনি না, জানি না। আমার মন বিদ্রোহ করে উঠেছিল। বাবার দ্বিতীয় স্ত্রীর নাম সাদিয়া। বিয়ের দিন প্রথম যখন তাকে দেখলাম, তখন তার বয়স সম্ভবত 37 বা 38। আমার মায়ের চেয়ে প্রায় 10-12 বছরের ছোট। তিনি দেখতে খুব শান্ত আর স্নিগ্ধ ছিলেন। পরনে হালকা নীল শাড়ি, মুখে মেকআপের কোনো বাহুল্য ছিল না। তার চোখ দুটোতে এক ধরনের বিষণ্ণতা আর গভীরতা ছিল, যা আমাকে মুহূর্তের জন্য আকৃষ্ট করেছিল। কিন্তু আমার মনের দেয়াল তখনও শক্ত। আমি তাকে শুধু বাবার স্ত্রী, আমার সৎ মা হিসেবেই দেখতে চেয়েছিলাম। বিয়ের পর সাদিয়া আমাদের ধানমন্ডির ফ্ল্যাটে এলেন। প্রথম কয়েকটা দিন ছিল খুবই অস্বস্তিকর। আমি নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাতাম। বাবা অফিসে চলে গেলে সাদিয়া একা হয়ে পড়তেন। আমি দেখতাম তিনি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকেন বা ঘরের কাজ করেন। তার সাথে কথা বলার কোনো কারণ খুঁজে পেতাম না। আমি তাকে এড়িয়ে চলতাম, ভাবতাম এই দূরত্বটাই ভালো। কিন্তু সাদিয়া অন্যরকম ছিলেন। তিনি কখনো আমার ওপর কিছু চাপিয়ে দেননি, জোর করে কথা বলতে আসেননি, বরং নীরবে আমার যত্ন নিতেন। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার প্রিয় পরোটা আর ডিম ভাজি টেবিলে তৈরি, আমার পড়ার টেবিলে চা বা কফি রাখা। আমার ঘর অগোছালো থাকলে তিনি গুছিয়ে দিতেন, কিন্তু কখনো আমার অনুমতি ছাড়া কোনো কিছুতে হাত দিতেন না। তার এই নিঃস্বার্থ সেবা আমার মনের কঠিন বরফকে একটু একটু করে গলিয়ে দিচ্ছিল। একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা। বাবা তখন অফিস ট্যুরে চট্টগ্রামে। আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম। সাদিয়া টের পেয়ে আমার ঘরে এলেন। তার চোখে ছিল গভীর উদ্বেগ। তিনি আমার কপালে হাত রেখে দেখলেন, তারপর জলপট্টি দিতে শুরু করলেন। সারা রাত তিনি আমার পাশে বসেছিলেন, বারবার জলপট্টি পাল্টে দিচ্ছিলেন, জ্বর মাপছিলেন আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। মায়ের চলে যাওয়ার পর এমন যত্ন আমি আর কারো কাছ থেকে পাইনি। সেই রাতে তার নীরব সেবায় আমার মন থেকে সব বিদ্বেষ আর বিরক্তি দূর হয়ে গিয়েছিল। পরদিন সকালে জ্বর কিছুটা কমলে তিনি আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। তার নরম হাতের স্পর্শ আর যত্ন আমাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি। তিনি আমার হাত বুলিয়ে বললেন, কাঁদছ কেন আরিফ? এখন তো একটু ভালো লাগছে, তাই না? তার কথায় ছিল এক অনাবিল মমতা। সেই দিন থেকে সাদিয়া আমার কাছে আর শুধু সৎমা রইলেন না, তিনি হয়ে উঠলেন আমার একজন নির্ভরতার প্রতীক, একজন আপনজন। এরপর থেকে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করল। আমরা একসাথে সকালের নাস্তা করতাম, দুপুরে গল্প করতাম। তিনি আমাকে তার জীবনের গল্প বলতেন, কিভাবে ছোটবেলায় তার বাবা মা মারা যান, কিভাবে মামা মামির কাছে মানুষ হয়েছেন, আর কিভাবে আমার বাবার সাথে তার বিয়ে হল।
তার গল্প শুনতে শুনতে আমি তার প্রতি এক গভীর সহানুভূতি অনুভব করতাম। তার চোখে যে বিষণ্ণতা আমি প্রথম দিন দেখেছিলাম, তার কারণ আমি বুঝতে পারছিলাম। তিনি ছিলেন খুবই একা। আমি তখন তার বন্ধু হয়ে উঠলাম। বাবা অফিস থেকে ফিরলে আমরা তিনজন একসাথে রাতের খাবার খেতাম। কিন্তু বাবার সাথে সাদিয়ার সম্পর্কটা কেমন যেন ফরমাল ছিল। তারা খুব বেশি কথা বলতেন না। বাবার রাশভারী স্বভাব আর সাদিয়ার নীরবতা হয়তো এর কারণ। আমি লক্ষ্য করতাম সাদিয়া বাবার কাছ থেকে এক ধরনের উষ্ণতা আশা করতেন, যা তিনি পেতেন না। বাবার মনোজগতে আমার মায়ের স্মৃতি হয়তো এতটাই প্রবল ছিল যে তিনি সাদিয়ার প্রতি পুরোপুরি মন দিতে পারছিলেন না। এই নীরবতার মাঝেই আমি আর সাদিয়া আরও কাছাকাছি চলে এলাম। আমি তাকে নিয়ে বিকেলে ঘুরতে যেতাম, মাঝে মাঝে ফুচকা বা চটপটি খেতে। তিনি আমার কাছে তার ছোট ছোট ভালো লাগা মন্দ লাগার কথা বলতেন। আমি তাকে নিয়ে বইয়ের দোকানে যেতাম, তার পছন্দের গল্পের বই কিনে দিতাম। আমাদের সম্পর্কটা এতটাই সহজ হয়ে গিয়েছিল যে আমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারতাম। আমার বন্ধুদের সমস্যা, আমার পড়াশোনার চাপ, এমনকি আমার ভবিষ্যতের স্বপ্নগুলো। তিনি মন দিয়ে শুনতেন আর খুব সুন্দর করে পরামর্শ দিতেন। একদিন বিকেলে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। হঠাৎ বৃষ্টি নামল। আমরা একটা দোকানে আশ্রয় নিলাম। দোকানের ভেতর বেশ ভিড় ছিল। আমি দেখছিলাম সাদিয়ার শাড়ির আঁচল ভিজে যাচ্ছিল। আমি নিজের অজান্তেই তার হাতটা ধরে তাকে একটু ভেতরে টেনে নিলাম। তার হাত ছিল ভীষণ নরম আর ঠান্ডা। এক পলকের জন্য আমাদের চোখাচোখি হল। তার চোখে আমি এক ঝলক চমক আর তার সাথে এক ধরনের উষ্ণতা দেখেছিলাম। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু সেই স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল। আমার বুকটা কেমন যেন ধুকফুক করছিল। সেই রাত থেকে আমার ঘুম হারাম হয়ে গেল। আমি সাদিয়াকে অন্য চোখে দেখা শুরু করলাম। তার হাসি, তার কথা বলার ভনি, তার চোখের গভীরতা সব কিছুই আমার মনকে আচ্ছন্ন করে ফেলল। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি শুধু স্নেহ বা সহানুভূতি অনুভব করছি না, এর চেয়ে গভীর কিছু। এটা ছিল এক ধরনের আকর্ষণ, এক নিষিদ্ধ টান। আমি লজ্জিত হতাম, নিজেকে ধিক্কার দিতাম। তিনি আমার বাবার স্ত্রী, আমার সৎ মা। আমার এমন অনুভূতি হওয়া উচিত নয়, কিন্তু মন তো আর মানে না। আমি সাদিয়ার কাছাকাছি থাকার জন্য অজুহাত খুঁজতে শুরু করলাম। তার পছন্দের গান শুনতাম, তাকে নিয়ে সিনেমা দেখতে যেতাম। আমরা নিজেদের অজান্তেই এমন এক জায়গায় চলে গিয়েছিলাম যেখানে সম্পর্কটা শুধু সৎ মা সৎ ছেলের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে গিয়েছিল, যা ভালোবাসার রঙে রাঙানো। একদিন বাবা অফিসের কাজে সিলেটে গেলেন এক সপ্তাহের জন্য। এই সময়টাতেই আমাদের সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠল। আমরা দুজনেই যেন এক ধরনের মুক্তির স্বাদ পেলাম। দুপুরে একসাথে বসে টেলিভিশন দেখতাম, রাতে একসাথে খাবার তৈরি করতাম। একদিন রাতে হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। সাদিয়া কিছুটা ভীতু প্রকৃতির। তিনি আমার হাতটা শক্ত করে ধরলেন। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি তার হাতটা ছাড়িনি। মোমবাতির আলোয় তার মুখটা দেখছিলাম। তার চোখে ছিল এক অদ্ভুত অসহায়তা আর নির্ভরতা। সেই মুহূর্তে আমার মনে হল আমি তাকে সারা জীবন এভাবেই আগলে রাখতে চাই। আমি নিজের আবেগ ধরে রাখতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি তাকে জড়িয়ে ধরি তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সামাজিক রীতিনীতি, বাবার প্রতি আমার শ্রদ্ধা সবকিছু আমাকে আটকে রেখেছিল। আমি জানি এই সম্পর্ক কোনোদিন পরিণতি পাবে না, কিন্তু আমার মন মানতে চাইত না। এর মধ্যে একদিন ঘটল সেই ঘটনা যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিল। বাবার অফিসের এক সহকর্মী রফিক সাহেব, যিনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতেন, তিনি একদিন দুপুরে আমাদের ফ্ল্যাটে এলেন। বাবা সিলেটে আছেন জেনেও তিনি এসেছিলেন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। ড্রয়িং রুম থেকে সাদিয়ার গলা শুনতে পেলাম। রফিক সাহেব সাদিয়ার সাথে খুব আপত্তিকরভাবে কথা বলছিলেন। আমি শুনতে পেলাম তিনি সাদিয়ার থেকে বাজে ইঙ্গিত করছেন, এমনকি তার হাতও ধরার চেষ্টা করছেন। সাদিয়া তাকে বারবার সরে যেতে বলছিলেন, কিন্তু রফিক সাহেব শুনছিলেন না। আমার রক্ত মাথায় উঠে গেল। আমি ঝড়ের বেগে ড্রয়িং রুমে ছুটে গেলাম। গিয়ে দেখি রফিক সাহেব সাদিয়ার হাত ধরে টানছেন। সাদিয়ার চোখে জল আর ভয়। আমি এক মুহূর্তও দেরি না করে রফিক সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম।
তিনি টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। আপনার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এমন ব্যবহার করার? আমি চিৎকার করে উঠলাম। বেরিয়ে যান এখনই আমার বাসা থেকে। রফিক সাহেব হতবম্ব হয়ে আমার দিকে তাকালেন। তিনি হয়তো ভাবেননি যে আমি এমন প্রতিক্রিয়া দেখাবেন। তিনি উঠে দাঁড়িয়ে আমাকে হুমকি দিতে শুরু করলেন। তোমার বাবার কাছে আমি সব বলবো, দেখব তোমার কি হয়। আমি তার দিকে এগিয়ে গেলাম। যা বলার বলুন, কিন্তু এখনই বেরিয়ে যান, নইলে এর ফল ভালো হবে না। সাদিয়া আমার হাত ধরে আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। তার চোখ তখনও জলে ভেজা। রফিক সাহেব আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলেন। রফিক সাহেব চলে যাওয়ার পর সাদিয়া আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, কৃতজ্ঞতা আর এক ধরনের গভীর ভালোবাসা। তিনি আমার হাতটা তখনও ধরে রেখেছিলেন। আমি তার দিকে তাকিয়েছিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমি আর নিজেকে আটকাতে পারছি না। সাদিয়া, আমি প্রায় ফিসফিস করে বললাম, আমি আপনাকে। আমার কথা শেষ হওয়ার আগেই সাদিয়া আমার দিকে এগিয়ে এলেন। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। তিনি আমার হাত ছেড়ে দিলেন, কিন্তু তার চোখে ছিল এক তীব্র আরতি। তিনি কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরলেন। তার উষ্ণ স্পর্শে আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তার ভেজা চুল আর শাড়ির গন্ধ আমার নাকে আসছিল। সেই মুহূর্তে আমার মনে হলো এই আলিঙ্গন শুধু একটি সৎ মা আর ছেলের আলিঙ্গন নয়, এটা ছিল দুই নিঃসঙ্গ আত্মার মিলন, দুই বিপর্যস্ত হৃদয়ের আশ্রয়। সাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আমার কাঁধে মাথা রেখে। আমি তার পিঠে হাত বলিয়ে দিচ্ছিলাম। আমার মনে আর কোনো দ্বিধা ছিল না। আমি এই মানুষটাকে ভালোবাসি। আমার সৎ মা হলেও সে আমার সবটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য। কিছুক্ষণ পর সাদিয়া আমার থেকে সরে এলেন। তার চোখ লাল, কিন্তু মুখে এক ধরনের শান্তি ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আরিফ, তুমি আমাকে যে সম্মান আর ভালোবাসা দিলে তা আমি কোনো দিন ভুলব না। তুমি আমার কাছে শুধু আমার সৎ ছেলে নও, তুমি আমার সব। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমিও আপনাকে ভালোবাসি সাদিয়া। আমি জানি এটা বলা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনার যত্ন, আপনার নীরবতা, আপনার বিষণ্ণতা সবকিছু আমাকে আপনার দিকে টেনেছে। সাদিয়া আমার হাত ধরে বললেন, আমি জানি আরিফ, আমি তোমার চোখে দেখেছি। আমিও তোমাকে অনেক আপন মনে করি। তিনি ভালোবাসি কথাটা সরাসরি বললেন না, হয়তো বলতে পারলেন না, কিন্তু তার চোখের ভাষা আর হাতের স্পর্শে আমি তার অব্যক্ত ভালোবাসা অনুভব করতে পারছিলাম। এই ঘটনার পর আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমরা একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠলাম। বাবা ফিরে আসার পর রফিক সাহেব তার কাছে সব কথা বলে দিলেন। বাবা খুব রেগে গেলেন। তিনি আমাকে ডেকে পাঠালেন। আরিফ, এটা তুমি কি করেছ? রফিক আমার বহু পুরনো সহকর্মী, আর সাথে এমন ব্যবহার করার সাহস তোমার হলো কি করে? বাবা রাগে গর্জে উঠলেন। আমি শান্তভাবে বললাম, বাবা, আমি যা করেছি ঠিক করেছি। রফিক সাহেব সাদিয়ার সাথে অশালীন ব্যবহার করছিলেন। আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকব? বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল অবিশ্বাস। সাদিয়া, সে কি এমন কিছু করবে? সাদিয়া তখন ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। রফিক সাহেব আমার সাথে খারাপ ব্যবহার করছিলেন। বাবার চোখে তখনও অবিশ্বাস। তিনি আমার দিকে তাকালেন, তারপর সাদিয়ার দিকে। তিনি হয়তো বুঝেছিলেন আমাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটে গেছে যা তিনি জানেন না, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। তিনি শুধু রফিক সাহেবকে ফোন করে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিলেন। এরপর থেকে বাবা আরও বেশি নীরব হয়ে গেলেন। আমি লক্ষ্য করতাম তিনি মাঝে মাঝে আমাদের দুজনকে দেখতেন। তার চোখে এক ধরনের জিজ্ঞাসা আর বিষণ্ণতা। তিনি হয়তো আমাদের সম্পর্কের গভীরতাটা বুঝতে পারছিলেন। হয়তো তিনি বুঝতে পারছিলেন তার নিজের নীরবতা আর দূরত্বই আমাদের দুজনকে কাছাকাছি এনেছে। আমি আর সাদিয়া আমাদের সম্পর্কের কথা কাউকে বলিনি। আমরা জানতাম সমাজ এটাকে কোনোদিন মেনে নেবে না। আমরা আমাদের ভালোবাসাকে নীরবে নিজেদের মনের গভীরে পুষে রেখেছিলাম। আমাদের ভালোবাসাটা ছিল এক অদ্ভুত শান্তি আর নির্ভরতার। আমরা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপনজন। আমাদের সম্পর্কটা হয়তো প্রচলিত সংজ্ঞায় পড়ে না, কিন্তু আমাদের কাছে এটাই ছিল সব। আমাদের প্রতিদিনের ছোট ছোট খুনসুটি, গভীর আলোচনা, নীরব বোঝাপড়া সবকিছুই আমাদের ভালোবাসার সাক্ষী ছিল।
আমি যখন মাস্টার্স শেষ করে চাকরিতে ঢুকলাম তখনও সাদিয়া আমার পাশে ছিলেন। আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ছিলেন আমার অনুপ্রেরণা। বাবা একসময় বুঝতে পেরেছিলেন সাদিয়ার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ আর আমার জীবনে সাদিয়া কতটা অপরিহার্য। তিনি হয়তো আমাদের সম্পর্কের গভীরতাটা পুরোপুরি না বুঝলেও আমাদের বোঝাপড়াটা মেনে নিয়েছিলেন। তিনি জানতেন আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ভালোবাসাটা ছিল এক নীরব নদীর মতো, যা লোকচক্ষুর আড়ালে বয়ে চলে। এর নিজস্ব গতি, নিজস্ব শব্দ, নিজস্ব গভীরতা। আমি যা করেছিলাম তা ছিল আমার ভালোবাসার স্বীকৃতি, একটি নিষিদ্ধ ভালোবাসা যা আমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। সাদিয়া আমার শুধু সৎমা ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনসঙ্গী, আমার আত্মার সঙ্গী। এই ভালোবাসার কোনো নাম নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আমাদের কাছে এটাই ছিল জগতের সবচেয়ে সুন্দর আর পবিত্র সম্পর্ক। এই গল্পটা হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ভালোবাসা কি আর নিয়ম মেনে চলে? আমার জীবনে সাদিয়া এমন একজন মানুষ যার প্রতি আমার ভালোবাসা গভীর, পবিত্র আর চিরন্তন। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। জানি গল্পটা একটু অন্যরকম ছিল, হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন জাগবে। তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও ঈশিতা ব্লগ সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন আরও অনেক গল্প নিয়ে আমরা আসছি তোমাদের কাছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থেকো সবাই।